সুপ্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত টক শো মুক্তমত। আজকের মুক্তমতে আমরা সমসাময়িক কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো এবং আজকে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন প্রতিষ্ঠাতা সাংবাদিক স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মঞ্জুরুল হাসান বুলবুল রয়েছেন আমাদের সাথে। আরেকজন সিনিয়র সাংবাদিক রয়েছেন জনাব মাসুদ কামাল, যিনি বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ হিসাবে কাজ করছেন। আমরা কয়েকটা বিষয়ের মধ্যে আসলে প্রথমত যে আলোচনাটা করতেছি সেটি খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আমরা আজকে দেখেছি যে বিএনপির যে ৫-৬ জন এমপি আছেন তারা একটা মানববন্ধনের মতো করেছেন এবং তারা প্রতিবাদ করে সেখানে সংসদ পদ থেকে পদত্যাগের কথাও তারা উল্লেখ করেছেন। তো তারা যেটা বলেছেন সেটি বলছেন যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নামে কোট আনকোট করছে, না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করব আমরা। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দেখেছি যে ২০ দলীয় জোটের ৫ জন নেতা একটি অংশ সেখানে তারা গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করতে এবং সেখানে তারা অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের কথাই বলেছেন, তবে তাদের অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিষয়টি বিবেচনার জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করবেন। আসলে খালেদা জিয়ার অসুস্থতার চিকিৎসা এবং বেশ কয়েকদিন থেকে এই বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। তো আমাদের আইনমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে যেহেতু এই বিষয় নিয়ে আর কোনো সুযোগ নেই বা তাকে প্রথমে জেলে যেতে হবে, তারপরে যদি জেল থেকে সেখানে আবার নতুনভাবে কিছু হয় সেটা হবে। তো আমি এই আলোচনা শুরু করতে চাই মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা নিয়ে এখন তারা রাজনীতির মাঠেই কিন্তু রাজনীতির বাইরে এখন চিকিৎসাকে নিয়ে আছেন। তো এই যে তারা বলছেন একটা মানবিক বিষয় এবং তারা এটাও বলছেন যে ইতিপূর্বে এই ধরনের প্রেসিডেন্স আছে এবং তারা সেই এক্সাম্পল দিয়ে এটিকে তারা আবেদন করেছেন। তো সার্বিকভাবে বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, এটা তো আসলে যদি ওনারা বলছেন মানবিক বিষয়, আসলে এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয়ে ওনারা কী বলছেন যে ওনার সুচিকিৎসা, তো এটা বলার মাধ্যমে কি ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে সুচিকিৎসা হয় না? কথাটা খেয়াল করেন। আবার এমন আছে যে একটু হাঁচি কাশি হলো, বিদেশে যাওয়ার ইনসিডেন্ট তো ঘটনাও তো আছে, ওইটাও আছে। কিন্তু আমরা কোনটা ধরবো? এভার কেয়ার কোন মানের হাসপাতাল? ওনারাই তো বলেছেন এক সময় যে পিজি হাসপাতালে চিকিৎসা হয় না, অতএব ওনাকে এভার কেয়ার অথবা ইউনাইটেডে নেওয়া হোক, বলেছেন তো। তো এভার কেয়ারে নেওয়া হয়েছে, চিকিৎসা হচ্ছে। এভার কেয়ারের ডাক্তাররা কি বলেছে যে আমি চিকিৎসা করতে পারছি না, আপনি বিদেশে নিয়ে যান উন্নত চিকিৎসার জন্য? বলেছে কি? বলেনি তো, এই পর্যন্ত শুনিনি। এভার কেয়ার হাসপাতালের কোনো ডাক্তার কি বলেছে যে আমরা পারছি না, আপনারা নিয়ে যান? কে বলছেন? যে ইনি বলছেন, উনি কি ডাক্তার? ডাক্তার না, একজন রাজনীতিবিদ বলছেন, উনি বলতেই পারেন। তাহলে রাজনীতিবিদ যখন কোনো কথাবার্তা বলেন সেটা রাজনৈতিক কথাই বলেন ওনারা। এটাকে ইস্যু করে ওনারা হয়তো আন্দোলন করছেন, ওনারা ওদের নেতা কর্মীদের উজ্জীবিত করছেন, করতেই পারেন, এটা ওনাদের রাজনৈতিক কৌশল হতেই পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু ওইখানে যে কথাগুলো আর বাকি যেগুলো আছে সেগুলো আসলে ওভাবে মানবিক বলেন। হ্যাঁ, যদি আমাকে বলেন যে কী করো জান, ওনাদের আসলে দীর্ঘদিন ধরে কোনো রাজনীতি নেই, দেশে এত বড় বড় ঘটনা ঘটে গেল, তেলের দাম বাড়লো, মানুষের জীবনযাত্রার যে একটা নাভিশ্বাসের মতো অবস্থা তৈরি হয়েছে দেশে, এটা কিন্তু ওনাদের রাজনীতির বিষয় না। ওনাদের রাজনীতির বিষয় হলো খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে হবে। কেন পাঠাতে হবে? যে জিজ্ঞাসা করে আপনি কোথায় পাঠাতে চান, ওনারা কী চিকিৎসা করবেন এবং সেই চিকিৎসাটা বিদেশে কোন হাসপাতালে করবেন, সেই হাসপাতালে কি এই বিষয়ে কোনো বিশেষজ্ঞ বিশেষ ধরনের চিকিৎসা আছে, সেটা জানতে চান, ওনারা জবাব দিতে পারবেন। একটা জায়গায় একটু আপনার সাথে আমি শেয়ার করি, সেটি আপনি এভার কেয়ার হাসপাতালের কথা বলেছেন, তাদের পক্ষ থেকে তো কোনো কিছু বলা হচ্ছে কিনা। আসলে এভার কেয়ার হাসপাতালের নিজস্ব একটা পলিসি আছে, সেই পলিসিতে তারা কিন্তু কোনো চিকিৎসার বিষয় কিন্তু বাইরে তারা সেই বিষয়গুলো দিতে চায় না। এক, দুই হচ্ছে কি, যদি আপনাকে প্রশ্ন করা হয়, নিশ্চয়ই আপনি বলছেন যে বিষয়টি রাজনৈতিক, যদি আপনাকে প্রশ্ন করা হয়, বুলবুল ভাই এখানে আছেন, যে আপনার মা বা আপনার বোন এই ধরনের একটা অসুস্থতা বা আপনার ক্যাপাসিটি আছে, আপনি ক্যাপাসিটি আছে, বাংলাদেশের প্রচুর ধনাঢ্য ব্যক্তিরাও কিন্তু সেখানে বিদেশে ধনী হওয়ার মধ্যে কোনো অপরাধ নাই, আপনি আইনসম্মতভাবে সব কিছু করছেন কিনা। তো সেক্ষেত্রে যে দাবিটা তারা উত্থাপন করছেন সেই দাবির প্রেক্ষাপটে যদি মনে করা হয় যে এরকম অনেক চিকিৎসা যেটি হয়তো বা যে চিকিৎসার পূর্বকালীন এবং পরবর্তী সময়ে ভালো কেয়ার বা ভালো ইনসেন্টিভ যে ফ্যাসিলিটিগুলি সেগুলি পাবে, সে অবস্থার প্রেক্ষাপটে এখানে তাকে যেতে দিতে এভার কেয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কখনোই কোনো বিবৃতি দিবে না বা বলবেও না, যেহেতু একটা বিদেশি ম্যানেজমেন্টে চলে। তো সেখানে কি চ্যালেঞ্জ মনে করছেন? যদি মনে করেন আমরা মনে করে থাকি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর
এরকম অনেক নজির আছে। যিনি জেলে গিয়েছেন তাকে কিন্তু তার বাড়ি থেকেই খাবার পাঠিয়েছেন, আবার আবার তাকে কিন্তু মুক্ত করে এনেছে। ঠিক আছে, আমার এগুলি কোনোটাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার মা ধরা যাক হাইপোথেটিক্যালি আমি অনেক ধনী, জি আমি আমার মাকে বিদেশে পাঠাতেই পারি, কিন্তু আমার তখন কিন্তু প্রশ্ন উঠবে যে আমার মাকে বিদেশে পাঠাতে গেলে কি সরকারের অনুমতি লাগবে? লাগবে না, তখন আমার মা তো কোনো কনভিক্টেড আসামি না। এই জিনিসটা কিন্তু মানতে হবে। আপনি আদালতের প্রতি আপনার ক্ষোভ থাকতে পারে, এই যে তার রায়ে আমার ক্ষতি হয়েছে, আমি রাগান্বিত হতে পারেন, অমান্য করার অধিকার তো আপনার নাই, অমান্য করার ইচ্ছে তো আপনার নাই, তো ফাইন। সেখানে তো আমি অন্য ক্ষেত্রে যে উদাহরণটা, সেই উদাহরণটা ওনার জন্য প্রযোজ্য নয়। ওই দিন দেখলাম একজন লোক বলতেছেন যে ওনার পরিবর্তে আমাকে জিম্মি রাখা হোক, যদি উনি ফিরে না আসেন তাহলে আমি ওনার হয়ে জেল খাটবো। এগুলো তো আবেগের কথা। উনি কি পালিয়ে যাবেন? এটা আবেগের কথা। পালিয়ে যাবেন কেন? যে আপনি উদাহরণ খুঁজেন, ওনার পুত্র কি পালিয়ে আছেন না? ওনার পুত্র তো চিকিৎসার জন্য গিয়েছিলেন, ফিরেছেন। ওনার পুত্র কি ফেরার কথা ছিল? ছিল তো, উনি কি ফিরেছেন? শুনেন, আমি আপনাকে এগুলি হলো মানে বলার জন্য আমি বললাম যে এগুলি আইনের ব্যাপার, এটা নিয়মের ব্যাপার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি সরকারে থাকতাম আমি কিন্তু পাঠিয়ে দিতাম। আমি কি করে পাঠাতাম জানেন? আমি পাঠাতাম এই কারণে যে দুটো কথা। একটা হলো উনি আসলে যেতে চাচ্ছেন কেন, উনি নিঃসঙ্গ, বৃদ্ধ, বিদেশে গেলে অন্তত পক্ষে ওনার তো পুত্রের সঙ্গে দেখা হবে, আর একটা পুত্র মারা গেছে, এগুলো হলো গিয়ে ইমোশনাল কথাবার্তা। কিন্তু আর একটা পুত্র মারাই গেছে, পুত্র আছেন, পুত্রবধূ আছেন, নাতিরা আছেন, ওনাদের সান্নিধ্য পাবেন শেষ বয়সে, এটা একটা মানবিক ব্যাপার। আর একটা ব্যাপার আছে, রাজনৈতিক ব্যাপার আছে। রাজনৈতিক কারণ হলে ওনাকে আমি পাঠিয়ে দিতাম এই কারণে যে উনি চলে গেলে বিএনপি তার কোনো রাজনীতি থাকবে না, তখন বিএনপি কিনে রাজনীতি করবে। কারণ ওনারও তো মানুষের সমস্যা নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, জ্বালানি তেলের দাম নিয়ে ওরা তো রাজনীতিতে অভ্যস্ত না, তখন তাদের এখন রাজনীতি থাকবে না কিন্তু, তাই না? কৌশলগতভাবে সরকারে থাকলে আসলে আপনি যদি থাকতেন পাঠিয়ে দিতাম আর কি। নিশ্চয়ই আমি বলবো একটু আপনার কাছে আসলে বিষয়গুলি অনেক দিক বিশ্লেষণের দাবি রাখে। এখানে আইনগতভাবে দেওয়া যায় না, দেওয়া যায় কিনা সেটি আমরা সেভাবে বিশ্লেষণ, কিন্তু একটা বিষয় নিশ্চয়ই আপনার মনে আছে বলবো যে বাংলাদেশ থেকে অনেক অপরাধীকে আমরা দেখেছি যে মামলার আসামি তারা চার্টার্ড ফ্লাইটে করে বিদেশে চলে গিয়েছে, এটি কিন্তু আমরা নজির দেখেছি। এবং আমরা দেখেছি যে অনেক মামলার আসামিও আমরা দেখেছি যে তারা গ্রেপ্তারও হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছেন, এরকমভাবে হচ্ছে। যদিও বেগম জিয়ার বিষয়টি কোনোভাবেই আমি সেই পক্ষের পক্ষ নয়, যেহেতু আলোচনার খাতিরে আমি আলোচনাটা করতে যাচ্ছি। সে অবস্থার প্রেক্ষাপটে যেহেতু তারা বলছেন প্রেসিডেন্স আছে, তিনি বৃদ্ধ একজন মহিলা, এবং তারা বলছেন যে মানবিক কারণে বঙ্গবন্ধুর কথা বলছেন, তার পরিবারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছেন যে তিনি হয়তোবা যদি কোনো কারণে এই বিষয়ে কোনো তার ক্ষতি হয়ে যায় তাহলে হয়তোবা সরকারকে সেই দোষারোপের মধ্যে পড়তে হবে। তো সেই বিশ্লেষণে আপনি কি মনে করেন যে তার এই বিদেশ যাওয়ার বা চিকিৎসার যে একটা ইস্যুটা, সেটাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, মাসুদ কামাল একটা বলেছেন যে এটি পুরোটাই রাজনৈতিক বিষয়, রাজনৈতিক ইস্যু। মানবিকতা আমরা এখানে আনছি বটে, কাজেই বিএনপি নিশ্চয়ই দল হিসেবে তাদের নেত্রীকে নিয়ে এই কাজগুলি করবেন, পার্লামেন্টে যারা সেটা বলবেন। আপনি দেখেন, এটা একটা পার্ট যে রাজনীতি তারা করতে থাকবেন। বেগম খালেদা জিয়ার আমি খুব বিনীতভাবে তার অসুস্থতা, তিনি সুস্থ হয়ে উঠুন, তার অসুস্থতা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, কিন্তু তার অসুস্থতাটা আসলে কি? মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে বলছেন সাবেক এই প্রধানমন্ত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। চিকিৎসকরা অবশ্য আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি বলছে যে তার অবস্থা খুব খারাপ, তার রোগ ও শারীরিক অবস্থার কথা প্রচার না করা হলেও আমি সাংবাদিকতার কলা কৌশল প্রয়োগে বিভিন্নভাবে নিশ্চিত হয়েছি যে তিনি পুরনো জটিল রোগ ছাড়াও ডিকম্পেস্টেন্ট লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। এটা সম্ভবত নাশ নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস অর্থাৎ ফ্যাটি লিভার হয়ে থাকতে পারে। এটা খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি আমাদের আরেক বন্ধু মারুফ কামাল সোহেল বলেছেন, তিনি সাংবাদিকও বটে। তিনি বলেছেন যে স্টেম সেল ও ট্রান্সপ্লান্টেশন থেরাপিও, তাতেও কাজ না হলে লিভার ট্রান্সপ্লান্ট করতে হতে পারে। আর বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে আছেন যিনি, তিনিও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ডাক্তার জাহিদ বলেছেন যে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হওয়ার খবর সঠিক নয়। তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন বলেন, তবে খালেদা জিয়া লিভারের জটিলতা বুঝছেন তা অস্বীকার করছে না, তিনি এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন, সার্বিক্ষণ ক্লোজ মনিটরিং সিস্টেমের মধ্যে আছেন। কাজে প্রথম হলো যে আপনি যেটা বলছেন হাসপাতালের পলিসি অনুযায়ী রোগীর
মানে প্রাইভেসি হিস্ট্রি, এটা পুরাবাই প্রাইভেট, এটা আপনি ঠিকই বলেছেন, এটা আবার জ্ঞান করবেন না। কিন্তু আপনি ধরেন ভিআইপি এইরকম বা একজন সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী যদি হাসপাতালে থাকেন, এটা সরকারেরও উচিত, দলেরও উচিত ঘন্টায় ঘন্টায় চিকিৎসা বুলেটিন দেওয়া। কারণ এটি, এই যে 3টা বললাম, একজন বলল ক্রিটিক্যাল অবস্থা, মান্না ভাই সেদিন বললেন যে আমি গেছিলাম, দেখা হয় নাই, কিন্তু ডাক্তার আমাকে এই কথা বলছেন। এবং জাহিদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছে যে তার শরীরের অবস্থা খুব খারাপ। তারপরে কালকে নুরু সাহেব এবং কি বলে রেজা কিবরিয়া সাহেব গেছিলেন, তারাও কথা শুনে মনে হয়েছে খুব খারাপ। তো এখন এটি তো একটা হলো এই অংশ, যে এটা একটা প্রকৃত মেডিকেল রিপোর্ট। মুশকিল হলো কি, আমাদের রাজনৈতিক অনাস্থাতার জায়গাটা এরকম হয়েছে, জাহিদ যদি বলে তখন আওয়ামী লীগ বলবে যে এটা তো তার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি চিকিৎসক বলেছে, কাজে এটা গুরুত্ব নাই। আবার যদি সরকারিভাবে এটা কোনো স্টেটমেন্ট দেয়, তখন বিএনপি বলে যেটা তো সরকারি ডাক্তাররা বলেছে। আমাদের অনাস্থার জায়গাটা তো এখানে চলে গেছে। যাই হোক, এখন এই জায়গাটাতে আমি যেটা মনে করি যে এইরকম মাপের ভিআইপি যখন কোনো হাসপাতালে এরকম চিকিৎসার অবস্থায় থাকেন, আপনি দেখেছেন ইন্দিরা গান্ধী যখন গুলি করা হলো, তাকে কিন্তু ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়া হচ্ছিল। মনমোহন সিং সেই দিন আক্রান্ত হয়েছেন, স্টেট মিডিয়া কিন্তু তা মানে হাসপাতালে AIMF কী বলে, অল ইন্ডিয়া মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, তারা বারবার 1 ঘন্টা পর পর মনমোহন সিং সম্পর্কে বলছেন। আপনি কালকে যে পরশুদিন জো বাইডেনের অপারেশন হলো, তার কি কি অপারেশন হচ্ছে, অনকোলজির অপারেশন পর্যন্ত হচ্ছে, এক্সামিনেশন হচ্ছে। এটা কিন্তু CNN আমরা দেখলাম যে মেডিকেল রিপোর্ট, হোয়াইট হাউসের মেডিকেল রিপোর্ট দেওয়া হচ্ছে। কাজে আমি যেটা মনে করি যে এটা রাজনৈতিকভাবে আন্দোলন হচ্ছে, দাবি জানানো হচ্ছে, মানবিক রাজনৈতিক সব মিলে এটার কোনো মানে মানে অসারতা আছে এটা আমি মনে করি না। এটা মনে করি ঠিকই আছে, রাজনৈতিক দল হিসেবে করতে হবে। আর বাকিটা হচ্ছে যে ইনফরমেশন গ্যাপ। আমার কেন জানি মনে হয়, এটা আমার একেবারে কমপ্লিট, কিরণ আমরা তিনজনই একসঙ্গে, আমার কেন জানি মনে হয় যে বাইরে যতটা তিনি খুব খারাপ, একদম জীবন মৃত্যু, আমার কেন জানি মনে হয় সরকারের সূত্রে, সরকারের কাছে এমন মেডিকেল রিপোর্ট আছে, সরকার মনে করে যে বিদেশ না গেলে বাংলাদেশের ট্রিটমেন্ট করা সম্ভব। সরকারের সম্ভবত সরকার হয়তো এরকম মনে করে যে সরকারের কাছে এইরকম ইনফরমেশন আছে যে না, যে চিকিৎসা চলতেছে এর বেশি আর কোনো চিকিৎসা। তাহলে সরকার আরেকটা আমি বলি, আরেকটা বলে শেষ করি, যেটা সবচেয়ে বড় কঠিন, আমাদের এই সংস্কৃতি থেকে আমরা ফিরে গেছি, যে এইরকম কঠিন সময়ে এই যে ধরেন বঙ্গবন্ধুর কথা আপনি বললেন, আমরা বলি যে বিহাইন্ড দ্য কার্টেন, যে পর্দার অন্তরালে এইরকম বিষয়ে নানা ধরনের যোগাযোগ থাকে। যখন আমাদের সাংবাদিকদের মধ্যে শক্তি পত্রিকার সম্পাদক ছিল একজন, নামটা ভুলে গেলাম, সে দালাল আইনে গ্রেপ্তার হয়েছে, সে জেলখানায়, তার বউ চলে গেছে বঙ্গবন্ধুর কাছে। এবং বঙ্গবন্ধু কিন্তু অফিসিয়ালি বলা নাই, তুফাইলকে বলে দিয়েছে যে তুফাইল একটু দেখাটি টিকি করা যায়। সবুর খানের বাসায় খাবার পাঠিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী যখন পুরোদস্তের মধ্যে বিএনপি করে, তার মেয়ের বিয়ের কার্ড দিয়ে বাড়ি চলে গেছে। এটা বলে পর্দার অন্তরালে অনেক ডিসকাশন হয়। এবং একটির জন্য আমি এখন ফিল করি আতস আমাদের কথা, আমি ফিল করি ফয়েজ ভাইয়ের কথা, এমন মানিক মিয়ার কথা। তারা এরকম যখন রাজনৈতিক তুমুল বিতর্ক থাকতো, তখন পর্দার ভিতরে যে কোন কোন পয়েন্টগুলিতে, আপনি ধরেন 3 দলীয় 5 দলীয় 7 দলীয় ঐক্যজোট যখন হলো, এক দলের মধ্যে জামাত বিএনপি দেখতে পারে না, আওয়ামী লীগ দেখতে পারে না, আরেক দলের মধ্যে বিএনপি আওয়ামী লীগকে দেখতে পারে না, কিন্তু 3 দলের মধ্যে একটা ঐক্য করা হয়েছিল না, রূপরেখা এবং এই রূপরেখাটা কে করেছিল? এই রূপরেখা তারাই করেছেন, তারাই এগ্রি করেছেন, কিন্তু পিছনে এই রূপরেখার প্রত্যেকটা শব্দ তৈরি করেছেন ফয়েজ আহমেদ, তখন সম্মিলিত সাংস্কৃতিক সাংবাদিক। এখন আনফরচুনেটলি হচ্ছে কি, এই দলের নো, ওই দলের ইয়েস, এর বাইরের কোনো কথা নাই। যখন এই নেতা বলে দেয় যে না এটা নো, সব নো, এই দলের যদি ইয়েস, সব ইয়েস। কিন্তু ওই দলের মধ্যে যে 2-1 জন মুরব্বী থাকবে, এই দলের মধ্যে যে 2-4 জন মুরব্বী থাকবে, যারা ভিতরে আলাপ করে যে আসলে অবস্থাটা কি। এই বিহাইন্ড দ্য কার্টেন আমাদের রাজনীতির দীর্ঘ ইতিহাসের মধ্যে আমরা দেখবেন যে রাজনৈতিক ইতিহাস যদি পড়েন, যে উপরে লড়াই চলতেছে কিন্তু ভিতরে ভিতরে আলোচনা চলছে। এটা আপোষ না, এটা রাজনৈতিক কৌশল, যে রাজনীতিকে ইয়ে করতে হয়। যেমন মানিক মিয়াকে যখন 6 দফা দিয়ে মাওলানা ভাসানী যখন মারা গেলেন, তখন সবাই বলছে যে কি বলে, মানিক মিয়ার যে আপনি আওয়ামী লীগের সভাপতি হন। মানিক মিয়া বলছে যে না, এগুলি আমার কাজ না, আপনারা করেন, আমি লেখাটাকে ছাপবো, আর এগুলি বানান টানান ঠিক করে দেবো, আমি ভিতর থেকে এগুলি সব করে দেবো, কিন্তু আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবো না। তাও তো ওনারই প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। কাজে এইটা হলো আমাদের রাজনীতিক আরেকটা খুব দীনতা, যে আমার মনে হয়েছে এখনো এইবারও না বিএনপির পক্ষে 2 জন মুরব্বী আছেন, না আওয়ামী লীগের পক্ষে 3 জন মুরব্বী আছেন, যারা ভিতরে বসে একটা আলাপ করবে, 2 নেত্রীর কাছে পৌঁছাবে যে অবস্থা কিন্তু আসলেই খারাপ।
অবস্থা কিন্তু আসলেই খুব গুরুতর। দেখেন না কোনো একটা পদ্ধতি বের করা যায় কিনা, অথবা বিএনপিকে বলা যে ঠিক আছে তোমরা আন্দোলন করো, কিন্তু এটা নিয়ে অত বেশি করো না, কারণ চিকিৎসা তো মোটামুটি হচ্ছেই, এর চেয়ে বেশি করে মানে যেটাই হোক এইটা একটা বড় দিন। কাজে আমার তিনটা, একটা হলো যে তার কমপ্লিট ইনফরমেশনটা সারফেস করা দরকার, দ্বিতীয় হচ্ছে বিহাইন্ড দ্য কার্টেন আলোচনা করা দরকার। আইনমন্ত্রী তো বলবে, আইনমন্ত্রী তো মানে ইয়ে করার দরকার নাই, কি বলে, আইনের বাইরে যাবে না, সে বইয়ের মধ্যে যা আছে যাবে না। আবার যদি কালকে প্রধানমন্ত্রী বলে যে কালকে তো সব সেমিকলন চেঞ্জ হয়ে যাবে, এখন এই জায়গাটাতে বিহাইন্ড দ্য কার্টেন, পর্দার পিছনে অনেক কাজ করা সেই জায়গায় কিন্তু আসলে আওয়ামী লীগের পক্ষে অনেক যুক্তি আছে, কারণ তাদের ক্ষতটা তো কম নয়। সেই 15 আগস্ট থেকে আরম্ভ করে 21 আগস্ট থেকে আরম্ভ করে সেগুলি আমার মনে হয় এইরকম স্টেজে এগুলি মানে কিন্তু বলার জন্য হয়তো বলবে। মানে সর্বশেষ যদি আমরা দেখি যে কোকো সাহেব যখন মারা যায় তখন তো মাননীয় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন। আপনি যেটা বলছিলেন এমন কোনো মুরব্বী নাই যে গাইডলাইন দেবে, কোন একজন মুরব্বী বরঞ্চ বলেছে গেট বন্ধ করে রাখো। এক্স্যাক্টলি, আপনি জানেন খুব ভালো করে যে ওই সময় যদি উনি ঢুকতে পারতেন সিচুয়েশনটা অন্যরকম হতো না, কিন্তু ভিতর থেকে বলছে যে বন্ধ করে দাও গেট, যাতে হয়তো খালেদা জানেই না, সেটা ওনারা তো জানেনই না। তো ওই সমস্যাগুলি আছে, কিন্তু আমার কাছে মনে হয়, আমি আমার নিজের ধারণা যে সরকারের নিজস্ব চ্যানেলে সরকারের কাছে সম্ভবত এরকম ইনফরমেশন আছে যে তার চিকিৎসায় এখন যা হচ্ছে বাইরেও তাই হবে, কাজেই থাকুক। আর সরকার সেটা ঘোষণা করলেই তো, সরকার তো ঘোষণা করবে না, তো এটা সরকারের ঘোষণা করলে তো এটা আবার আরেকটা ইস্যু হবে। এমনি আমরা যদি সাধারণভাবে এটা চিন্তা করি যে বেগম যেহেতু এমনি দীর্ঘদিন থেকেই তার আর্থারাইটিসের প্রবলেম আছে, তার শারীরিক কোভিড আক্রান্ত হয়েছে, পোস্ট কোভিড কিন্তু আমরা অনেক মানুষকে কিন্তু দেখা যায় ভালো হয়ে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে আবার শারীরিক অসুস্থতা আছে, নানা ধরনের কমপ্লিকেশন আছে। তো সেই জায়গায় যেহেতু তারা বারবার বলছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তো এটা দুইটা জিনিস। একটা হলো যে উনি কিন্তু রাজবন্দী না, উনি কিন্তু মানে কনভিক্টেড। তার জন্য অলরেডি 3টা ব্যতিক্রম হয়েছে। একটা ব্যতিক্রম হয়েছে যে তিনি যখন জেলখানায় যান তখন তার সঙ্গে একজন পরিচারিকা দেওয়া হয়েছে, বাংলাদেশে কাউকে দেওয়া হয় না। দ্বিতীয় হয়েছে যে তাকে বলা হয়েছে যে বাসায় আপনি থাকবেন, বা বিদেশ যেতে পারবেন না, বাসায় থাকবেন, চিকিৎসা করবেন। কিন্তু এখন উনি তো মুক্তর চাইতেও বেশি, তার বাসায় ভিজিটার যাচ্ছে, উনি তার পছন্দসই হাসপাতালে যাচ্ছেন, বলা হয়েছিল যে বঙ্গবন্ধু মেডিকেলে যাবেন। তো কাজেই কিছু ব্যতিক্রম তো করা হয়েছেই, বাকি ব্যতিক্রমও হতে পারে, কিন্তু এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেলে থাকবে, দোষারোপ করে এটা হবে না। আর মানে আমরা একটা মানবিক সাহায্য আমি আপনার কাছে চাইবো, আবার আমি আপনাকে গালাগালিও করবো, এটাও হবে না। কাজে এটার মধ্যে একটা যে এটা আমার ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা গেছেন এটা। আরেকটা যেটা হচ্ছে কোর্টে যাওয়া, যে মানে কোর্টে প্রকৃত ডকুমেন্টগুলি, মেডিকেল ডকুমেন্টগুলি কোর্টে প্লেস করা, যে তার অবস্থা এতটাই খারাপ, কোর্ট থেকে যে একটা ইন্টারপ্রিটেশন আনা যায় সেটাও। এখন পুরাটাই রাজনীতি হচ্ছে, তবে সব মিলে হচ্ছে যেটা আপনার উদ্বেগ বা আমাদের উদ্বেগ যেটি, যে তিনি সুস্থ চিকিৎসা পেয়ে আল্লাহ তার হায়াত দারাজ করুক, উনি ভালো হন, এটা হলো আমাদের প্রত্যাশা। কিন্তু এটা পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সে কথা একেবারে এই আলোচনাটা শেষ করতে এটুকু বলে, আপনারা যেটা বললেন আসলে পর্দার আড়াল থেকে যে কথা বলবে, আমরা প্রধান এটা শুধু এই ইস্যুতে না, এখন অন্য সব ইস্যুতেই এখন বাতিল হয়ে, কোন ইস্যুতেই কিন্তু এরকম এখন আমি যখন এই দলটা করি, আমি আমার নেতার দিকে তাকায় থাকি যে মানে আমি যে একটা এরকম আরো অনেক ইস্যুজ আছে, যে ইস্যুজগুলি পর্দার আড়ালে আলোচনার মধ্যে দিয়ে সমাধান হতে পারে, কিন্তু সেগুলোর হচ্ছে না। কারণ হচ্ছে সব একদম মুখোমুখি, মানে আমরা একদম সব ইস্যুতে মুখোমুখি, এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি দাঁড়িয়েছে। জি, এই আলোচনা শেষ করতে চাই। আপনার কিন্তু বিশ্লেষণ আছে কিনা এই যে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা নিয়ে, যেটি নিয়ে? না, এখানে একটা জিনিস যেগুলো বুলবুল ভাই বললেন, মূল ঘটনা কিন্তু এটাই। আমিও বলেছি আগে, আমি খালি শেষ পয়েন্টে বলি যে দেখেন, ওই যে কথাটা বললাম যে ওনার ছেলে তো একমাত্র জীবিত ছেলে বাইরে, মূল কারণ এটা হতে পারে, মানবিক দিক হলে এটা। বাট চিকিৎসার অজুহাতটা অর্থহীন। চিকিৎসা আমাদের এখানে, আমাদের দেশে ভাই ভালো চিকিৎসা হয়, হাতে গোনা 2-1টা রোগের চিকিৎসা তাও হয়, হয়তো ওই মাত্রায় হয় না, কিন্তু হয় আমাদের এখানে। কাজে চিকিৎসাটা অজুহাত। মূল বিষয়টা হলো গিয়ে এখানে এরা করছে রাজনীতি, আমাদের এখানে যারা আছে ওনারা রাজনীতি করছেন, ওনাদের কাছে খালেদা যে জীবন এটা খুব ইম্পর্টেন্ট না, পলিটিক্স ইম্পর্টেন্ট। তবে আমি মনে করি যে মানবিকভাবে দেখা যেতে পারে, কারণ ওরা সন্তান, একমাত্র জীবিত সন্তান বাইরে আছেন, মার ইচ্ছা হতেই পারে, বুড়া বয়সে মানুষ যখন অসুস্থ থাকে না, তখন তার সন্তান তার পাশে থাকলে একটা মানসিক জড়তা পায়। হয়তো এই কারণটাকে আমি মনে করি যে ভ্যালিড কারণ। এই কারণটাকে যদি আমাদের সরকার প্রধান দেখেন, বিবেচনায় নেন, আমি মনে করি এতে ওনার মহত্বই প্রকাশিত হবে।
জি, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এই আলোচনাটা শেষ করলাম। নিশ্চয়ই পর্দার আড়াল থেকে আমরা চাই যে এমন শক্তি হোক যারা দুই দলকেই শুধুমাত্র যে খালেদাদের চিকিৎসা নয় সবকিছুতেই একটা ভালো আলোচনার মধ্যে নিয়ে আসে। আমি বলবো আপনাকে দিয়ে এই আলোচনাটা করতে চাই। এটকো একটা বেশ দীর্ঘদিন থেকে কিন্তু পে চ্যানেল নিয়ে একটা কথা চলছে এবং টেলিভিশন মালিকরা যারা কন্টেন্ট তৈরি করে তারা তাদের যে কন্টেন্টের বিনিময়ে কিছু উপার্জন করবার কথা পাবার কথা সেটি তারা পাচ্ছে না। বিশেষ করে মাননীয় তথ্যমন্ত্রী বেশ একটা জোরের সুরে যে উদ্যোগটা গ্রহণ করেছেন যে ক্লিন ফিড দিতে হবে, একই সাথে বিদেশি শিল্পীকে এখানে যে ব্যবহার করা বিজ্ঞাপনের ক্ষেত্রে সব কিছু মিলিয়েই কিন্তু মাননীয় তথ্যমন্ত্রীর বেশ দৃঢ়তার বিষয় আমরা এখানে দেখতে পেয়েছি। তো এটকোর আজকে সভা হয়েছে এবং সেই সভার মধ্যে আপনিও ছিলেন, কিন্তু সেখানে যে বিষয়টা সেটটপ বক্স যে বসানোর যে বিষয়টি আসছে এবং সেই বিষয়টি আসার পরে যারা কেবল অপারেটররা আছে তারা কিন্তু একসাথে এত বিনিয়োগ করে এটি করতে পারছে না। তো সে অবস্থায় আসলে এর কিভাবে হবে, যে যদি আজকে তাদেরকে একটু করমুক্ত ছাড় দেওয়া যায় কিনা বা ব্যাংক লোন দেওয়া যায় কিনা, আপনি কিভাবে আজকে মানে আজকে এখন তো 12টা বেজে গেল বোধহয়, 12টা বাজে এখন মানে আজকে বিশ্ব টেলিভিশন দিবস ছিল, এই উপলক্ষে অ্যাডকোর নতুন কমিটির একটা গোল টেবিল বৈঠক ছিল, সেখানে আমিও ছিলাম। সেখানে আমি আসলে এটা একটা আনুষ্ঠানিক দিবস পালন তো হয়তো এই জন্য আসা নাই, অন্য নানান বিষয় আলোচনা উঠছে বা নানান আলোচনা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমানকে। মালিকদের মধ্যে তিনিই একমাত্র সুস্পষ্টভাবে 3-4টা পয়েন্ট উত্থাপন করেছেন। যেমন তিনি বলেছেন বাংলাদেশ স্যাটেলাইটে টাকা বকেয়া পড়লে ইন্টারেস্ট চার্জ করা হয়। তিনি বলেছেন যে আমি তো বিদেশ থেকে স্যাটেলাইট ফি দিতাম, 1 বছর 1.5 বছর ধরে বিল বকেয়া পড়তো, কিন্তু তারা তো এরকম একদম মানে ইন্টারেস্ট চার্জ করে আমাদের কাছে টাকা নিত না। তিনি এটা মওকুফ করতে বলেছেন। 1 2 নম্বর তিনি যেটা বলেছিলেন যে যেটা আপনি বলেছেন যে কেবল অপারেটরদের সঙ্গে কাজ করা যায়, কেবল অপারেটরদের কাছে যদি পুরো দায়িত্ব দেন তাহলে পরে ওইখান থেকে আমরা কিছুই পাবো না। এটা একটা পে চ্যানেলের জন্য তিনি তার নিজস্ব মতামত তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে এটা একটা অ্যাকাউন্টে টাকাটা আসতে হবে, টিআরপি রেটিংটা একসাথে হতে হবে, তাহলে পরে বাংলাদেশের টেলিভিশনগুলি বেশ মানে আর্থিক একটা সুযোগ সুবিধা পেতে পারে। এই বিষয়গুলিতে একমাত্র উনি সুস্পষ্টভাবে বলেছেন। আমি ধন্যবাদ জানাই যে এটা হচ্ছে মানে পুরোনো মালিক এবং নতুন মালিকদের মধ্যে পার্থক্য। উনি তো বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল শুরু করেছিলেন, যার ফলে হি নোজ এভরিথিং। কাজে উনি স্পষ্ট করে, এবং আমার ধারণা যে ওনাকে যদি তথ্য মন্ত্রণালয় কোনো দায়িত্ব দেয় যে আসেন পে চ্যানেলের বিষয়টি নিয়ে আমরা কাজ করি, ওনার কাছে পরিকল্পনা আছে আমি যতদূর জানি। উনি বলেছেন যে এত কোটি টাকা ইনভেস্ট করলে পরে এইভাবে আসবে এবং বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলি বেঁচে যাবে। আপনি ঠিকই বলেছেন যে তথ্য মন্ত্রণালয় অনেকগুলি কাজ করেছে। যেমন আগে আমাদের বিদেশি চ্যানেলগুলি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে থাকতো, এটার আইন ছিল কিন্তু আইনটা প্রচলিত ছিল না। এখন আপনি যে বছর লাইসেন্স পাবে সেই অনুযায়ী আসবে, বিদেশি চ্যানেলগুলি পড়া যাবে এবং এটা খুব কঠোরভাবে মেনেছেন। ক্লিন ফিডটা খুব কঠোরভাবে মেনেছেন। এখন সেট আপ বক্স যেটা, এটা আপনি বলেছেন ঠিকই। আজকে অবশ্য মন্ত্রী মহোদয় বলেছেন যে যে এটার জন্য একটু সময় আমরা নিতে চাই, একেবারেই সব করব না, কারণ এখন 3 কোটি লাগবে সেট আপ বক্স, তার মধ্যে আছে 1 লক্ষ। তো কাজে আপনি যদি 30 তারিখ বাদ দিয়ে দেন এটা সম্ভব হবে না, তাহলে তো আবার আরেক বিপর্যয় হবে। আমি যেটা মনে করি যে এখানে টেলিভিশন মালিকদের প্রতিষ্ঠান প্লাস কেবল অপারেটরদের প্রতিষ্ঠান তারা সরকারের সঙ্গে বসুক। আপনি চমৎকার একটি প্রস্তাব দিয়েছেন যে এটি দ্রুত আনার জন্যে মানে একটা কর রেয়াত দেওয়া যেতে পারে, অথবা একটা সফট লোন দেওয়া যেতে পারে, অথবা কম সুদে দীর্ঘমেয়াদী লোন দেওয়া যেতে পারে, প্রণোদনার সময় যেগুলি দেওয়া, এটা তো এক ধরনের প্রণোদনায়। আমার ধারণা তথ্যমন্ত্রীর সঙ্গে এটা আলোচনা করলে পরে বের হয়ে আসবে। কিন্তু যেটি আজকের অনুষ্ঠানে আলোচনা হওয়া উচিত ছিল, যেগুলি হয় নাই, যে অ্যাডকো তো মালিকদের সংগঠন, কেবল 2টা মেয়াদে বা 3টা মেয়াদে তারা কাজ করেন। কতগুলি খুব বেসিক কাজ হওয়া দরকার। যেমন ধরেন বাংলাদেশের সম্প্রচার নীতিমালা আছে, সম্প্রচার আইন নাই, তথ্য মন্ত্রণালয়ে পড়ে আছে। সম্প্রচার আইন না থাকলে কি হয়? সম্প্রচার আইন না থাকলে এই যে সমস্যাগুলির কথা বলি, এটা কোন আইনের সমাধান হবে? যেমন ধরেন আপনি যদি অ্যাড করা মানে সম্প্রচার কর্মী হয়ে থাকে, তাদেরকে ব্যাংক লোন দিতে হলে তো তারা কোন আইনের মধ্যে আসবে? এখন কোম্পানি আইন, ছোটো ব্যবসার মধ্যে আসবে, তো তাহলে তো আমাদের, তারা যদি ওই আইনের মধ্যে থাকে তাহলে আমাদের সঙ্গে তো থাকবে না, মানে টেলিভিশনওয়ালাদের সঙ্গে থাকবে না, তারা ব্যবসায়িক লাইনে যাবে। এটা করা দরকার। আরেকটা গণমাধ্যম কর্মী আইন, গণমাধ্যম কর্মী আইনটাতে 1974 সনে বঙ্গবন্ধু নিউজ পেপার সার্ভিস অ্যান্ড কন্ডিশনস অ্যাক্ট করেছিলেন। গণমাধ্যম কর্মী আইন না হওয়ার ফলে এই যে এতগুলি টেলিভিশন চলে, সব দাপটশালী সাংবাদিক, এরা কিন্তু কেউ সাংবাদিক না, কারণ এদেরকে সাংবাদিক বলার কোনো আইন নাই। আমরা বলি বটে, মানিও বটে, কিন্তু এরা কিন্তু সাংবাদিক না, এরা কোম্পানির কর্মচারী। এটিএনে যারা কাজ করে এরা এটিএনের কোম্পানির কর্মচারী। পত্রিকাগুলি একটু আছে, বাংলা ট্রিবিউনে কাজ করেন, শ্রম আইনের 144, 45, 46-এর মধ্যে একটু আছে। কিন্তু এই টেলিভিশনে যারা,
আপনি কোম্পানির কর্মচারীরা, কোম্পানি যারা কালকে যদি চাকরি চলে যায় পকেটে হাত দিয়ে চলে যাবে, কোম্পানি আইনে 1 মাস বা 2 মাস, কিন্তু পত্রিকায় যারা চাকরি করে তাদের চাকরি কাগজে কলমে সাংবাদিক লেখা লেখি, কিন্তু তাদের কোনো আইন নাই। এই গণমাধ্যম কর্মী আইনটা হলে পরে এইখানটাতে হতো। একটু বাস ভাড়া নিয়ে যে একটা নানা রকম ভাবে বাকবিতণ্ডা চলছে, সেটি নিয়ে আমরা সেটি কথা বলবো। এবং আজকে দেখেছি যে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ বাস ভাড়া নিয়ে এক ধরনের তর্ক হয়েছে, এবং সেখানে একজন শিক্ষার্থী নাকি বদরুন্নেসা মহিলা কলেজের, তাকে একজন বাসের হেল্পার সে তাকে নিপীড়নের অভিযোগ তিনি উত্থাপন করেছেন, এবং সেজন্য আমরা দেখেছি সে এলাকায় তারা নানা রকমভাবে মানববন্ধন করেছেন, রাস্তাঘাট বন্ধ করে রেখেছিলেন। তো সেখানে তারা যে স্লোগানগুলো দিয়েছেন শিক্ষার্থীরা, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, এবং বলছেন হাফ পাস আমাদের অধিকার, এরকম লেখা নিয়ে তারা কিন্তু প্লেকার্ড বহন করছে। আমি মাসুদ খান ভাই, আপনাকে যদি আলোচনাটা আসতে চাই, আসলে এই যে তেলের মূল্য বৃদ্ধি, এরপরে বাস ভাড়া কত গুণ বাড়লো, তেলের দাম কত বাড়লো, বাস ভাড়া কত গুণ বাড়লো, এই সব বিষয় নিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই মানুষের মধ্যে একটা বাসে যারা গণপরিবহনে চলাচল করে তাদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা চলছে। বিশেষ করে শিক্ষার্থীরা যখন হাফ বাস ভাড়া দিতে যাচ্ছেন, সেখানে কিন্তু আরও বেশি এখানে এক ধরনের দুই পক্ষের মধ্যে খুব দারুণ একটা উৎকণ্ঠা চলছে। তো সে অবস্থায় আজকে একটা ঘটনা ঘটে গেল, একজন শিক্ষার্থীকে বদরুন্নেসা মহিলা কলেজে তাকে ধর্ষণের একটা হুমকি দেওয়া হয়েছিল একজন বাস হেল্পারের পক্ষ থেকে, এবং সেখানে তারা কলেজের সামনে সেখানে তারা একত্রিত হয়েছে। তো এই যে বাস ভাড়া বৃদ্ধি লাগামহীনভাবে বলা হচ্ছে, আপনি কীভাবে দেখেন? এটা হলো কি, আপনি একটা জিনিস দেখেন, ভাড়াটা যখন বেড়ে যায় তখন এখানে পক্ষ কয়টা, দুটো তো। একটা পক্ষ হলো যারা ভাড়াটা আদায় করবে, আর একটা যারা ভাড়াটা দেবে। যখন আপনি এই ভাড়াটা বাড়াবেন, কত বাড়াবেন না, আপনি কার সঙ্গে আলাপ করবেন? যারা ভাড়া দিচ্ছে এবং যারা ভাড়া নিচ্ছে, এরা সঙ্গেই তো। যে বিআরটিএতে যে মিটিং আলোচনাটা হয়েছিল, এখানে ভাড়া যারা দিচ্ছে তাদের পক্ষে কেউ ছিল না, কেউ কি ছিল? তাহলে এটা করে আলোচনা হলো, এক পক্ষে হয়ে গেল জিনিসটা। আচ্ছা, ভাড়াটা আপনি বাড়িয়ে দিলেন, দেন বাড়িয়ে, আপনার তেলের দাম বাড়ছে, ভাড়া বাড়াবেন, এটা কতটুকু যৌক্তিক এটা আলোচনা করা যেতে পারে। কিন্তু তার আগে আমার প্রশ্ন হলো যে এই ভাড়াটা যাদেরকে বহন করতে বলা হচ্ছে, তাদের এই ভাড়াটা বহন করার ক্ষমতা আছে কিনা, এটা তো আপনাকে দেখতে হবে। আপনি বলবেন হ্যাঁ তোমার তো ক্ষমতা আছে, তোমার তো $2,500 তোমার বাৎসরিক আয় আছে, আপনি বলে দিলেন, তো হ্যাঁ এটা তো গড় হিসেবে তাই আমার অনেক আয়, কিন্তু আসলে কি তাই আয়? ওটা গড়টা কি হবে আপনিও বুঝেন, সবাই বুঝি। তো সাধারণ মানুষের সে ক্ষমতাটা আছে? নেই তো। যা ক্ষমতা নেই, তারপরে যখন আপনি প্রয়োগ করবেন, যদি তাদের সংখ্যাটা বেশি হয় তাহলে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। এবং এই ঝামেলাটা এখন হচ্ছে, এই ঝামেলাটা আগামীতে বাড়বে, আপনি নিশ্চিত থাকেন আগামীতে বাড়বে। যে বাসের কর্মচারী বলেছে তাকে, সে তার ব্যক্তিগত শিক্ষা, রুচি এবং পরিবেশের কারণে বলেছে, তার কিন্তু ওইখানেই তার কিন্তু বেড়ে ওঠা ওইটা। আর আরেকটা কথা, যেটা ভাড়া যেটা বেড়েছে, আমি আরেকটা টকশোতে বুলবুল ভাই ছিলেন, সেখানে আমি একটা হিসাব দিয়েছিলাম যে ভাড়া বাড়ার সঙ্গে আপনি যদি তুলনা করেন, ভারতের কলকাতায় আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি কলকাতার হিসাবটা আমি জানি। আমাদের এখানে তেলের ডিজেলের দাম বেড়ে $80 হয়েছে, কলকাতায় কিন্তু এখনো 96 রুপি, এখনো ডিজেলের দাম 96 রুপি ইকুইভ্যালেন্ট কত, ধরুন 110 টাকার মতো হবে, ধরলাম 100 টাকাই, আমি সহজে ধরে নিচ্ছি। ওখানে মানে শহরের ভাড়া, কলকাতা শহরের ভাড়া কতগুলি স্ল্যাব দেওয়া আছে ভেঙে ভেঙে, যে 5 কিলোমিটার মতো 8 রুপি, 10 কিলোমিটার পর্যন্ত 12 রুপি, এরকম। ওখানে হলো আপনার যে 10 থেকে 15 কিলোমিটার আপনি যদি যান, এই দূরত্বের জন্য ভাড়া হলো 18 রুপি। এটা হলো কলকাতা শহরের ভাড়া। তার মানে আমি যদি 15 কিলোমিটার যাই, আমার 18 রুপি খরচ হবে। 18 রুপি সমান আমাদের কত টাকা হবে? 21 টাকা ম্যাক্সিমাম, 21 টাকা। আর আমি যদি বাংলাদেশে 15 কিলোমিটার যাই, বাংলাদেশে ভাড়া হলো 2 টাকা 15 পয়সা প্রতি কিলোমিটার। 15 কিলোমিটারের ভাড়া আসে 32 টাকা 25 পয়সা। তাহলে আপনি আমাকে বলেন, তেলের দাম ওদের আমার চেয়েও বেশি, আমার চেয়ে ওদের তেলের দাম 20 টাকা বেশি, কিন্তু ভাড়া আমার চেয়ে কম। তো ওদের মালিকটা যদি পারে, বাস মালিকরা, তা আমার বাস মালিকটা পারবে না কেন? ওদের সরকার যদি ওদের বাস মালিককে মানাতে পারে, আমার সরকার পারবে না কেন? কেন পারবে না ভাই? এটা আপনি আমাকে বুঝান। তার মানে আমার এখানে আসলে পারার চেষ্টাটাই হয় নাই। চেষ্টা কি করে হবে? সরকার তো জনগণের কথা ভাবে না, সরকার তো বাস মালিকের কথা ভাবে। বিআরটিএ তো বাস মালিকদের নিয়ে বসে, বিআরটিএ তো জনগণকে নিয়ে বসে না।
জনগণের প্রতিনিধি ওখানে কে বলেন, কে ছিল ওখানে? ছিল কেউ না, ছিল কেউ। না। তাহলে যেখানে জনগণের প্রতিনিধি নেই, সেখান থেকে একটা মীমাংসা বেরিয়ে আসবে জনগণের পক্ষে, এটা আপনি ভাববেন কি হিসাবে? এই যে অনিয়মটা, এই অনিয়মটা তো বেসিক অনিয়ম। এখন কি হবে? মারামারি হবে। আজকে আমি দেখলাম বেশ কয়েকটা বাসের মধ্যে ওই যে ছোট ছোট ছেলেরা ওই আপনার দিয়ে কালার দিয়ে দেয়ালে এখানে স্প্রে দিয়ে সমস্ত বাসের মধ্যে লিখে দিয়েছে স্প্রে দিয়ে যে ছাত্র ভাড়া হাফ আছে, ছাত্র ভাড়া হাফ আছে লেখা, কিন্তু বাসগুলিতে ওরা লিখে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা যে কি করতে পারে, আমাদের এই মাথা মোটা বড়দের একবার স্মরণ করা উচিত। খুব বেশি দূর আগের না, মন্ত্রীকে কিন্তু হাঁটাই নামাই দিছে, মন্ত্রীকে গাড়ির থেকে নামিয়ে হাঁটিয়ে দিয়েছে, যাবার ভাই তুমি হেঁটে যাও। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেলাধুলা করা ঠিক না। জি জি বুলু ভাই, এখানে আরেকটা বিষয় দেখেন, যেখানে হচ্ছে যে যেখানে যারা সিএনজিতে চালাচ্ছে তারাও কিন্তু একই ভাড়া দাবি করছে, এবং আমরা দেখেছি, আমি গণমাধ্যমেও দেখেছি, সেটি হচ্ছে যে সিএনজির যে সিলিন্ডারটাকে চুরি করে লুকিয়ে রাখা হচ্ছে, ঢেকে রেখে সেটাকে ডিজেল চালিত বাস হিসেবে সেখানে দেখানো হচ্ছে। তো এই যে কারচুপি কে দেখছে, কারা দেখবে? মাসুদ কামাল যেটা বললেন, সেদিন বিআরটি এর যে প্রতিনিধি সেখানে বাস মালিকদের সাথে মিটিং করছিলেন, তো আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, জানিও না, কিন্তু আমি টেলিভিশনে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তিনি বাস মালিকদেরই প্রতিনিধিত্ব করছেন। দেখেন, মূল্য বৃদ্ধি নিয়ে তো মাসুদ কামাল বললেন, আমি আর এই প্রসঙ্গে বলতে চাই না। ফাইন, ডিজেলের দাম বেড়েছে, বাসের দাম বাড়াতে হবে, তো এটা তো আলোচনার বিষয়। আমরাও সংগঠন করেছি, আমরা সংগঠনের মধ্যে আমরা যেটা কোনো দাবি দাওয়াকে দেওয়ার সময় যে এই ঘটনা ঘটেছে, আমাদের বেতন বোর্ড হয়েছে, এটা আগামী 1 মাসের মধ্যে কার্যকর করতে হবে, না হলে পরে আমরা আন্দোলনে যাব। কার্যকর সরকার গ্যাজেট করেছে, পরদিনই আমরা কার্যকর করার না হলে পরে আন্দোলনে যায়নি কখনো। আপনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি হলো, শুক্রবার শনিবার সরকারি কর্মকর্তারা ছুটিতে চলে গেলেন, বাস মালিকরাও ধর্মঘটে চলে গেলেন। 3 দিন বাংলাদেশে কি ঘটলো, এটা তো অরাজকতার। আমি মানে চাকরির পরীক্ষা ছিল, চাকরির পরীক্ষা ছিল, বগুড়া থেকে 350 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে একটা ছেলে, একটা বাবা তার ছেলেকে বুয়েটের পরীক্ষা দিতে নিয়ে আসছে। নওগাঁ থেকে এক মা এরকম অর্ধেক রিক্সা অর্ধেক ভ্যান গাড়ি এইসব করে এইখানে নিয়ে আসছে। তা এখন আমি মানে এই বিতর্কের মধ্যে এখন আর কত যাই, মানে আমি বিআরটি এর যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের মধ্যে দেখতে গেলাম যে বিআরটি এর কাজ কি, ভাড়া বাড়ানো ছাড়ার কাজ কি। চমৎকার বাংলা আছে একটা, রূপকল্প লক্ষ্য, এটা হলো প্রথম প্যারা। দ্বিতীয় প্যারা হলো অভিলক্ষ্য, লক্ষ্য না অভিলক্ষ্য, আরো বেশি। হ্যাঁ, অভিলক্ষ্যের শেষ লাইনটা হলো, আপনি ওয়েবসাইটে এখনই গিয়ে দেখতে পারবেন যে এই করবে, এবং ডিজিটাল পদ্ধতিতে সড়ক পরিবহন সড়কে মানে যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব পালন করবে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এরকম আপনি একটা উদাহরণ দেন যে বিআরটিএ বাংলাদেশের কোন সড়কে কি শৃঙ্খলা ফিরিয়ে আনছে? এখন কেন পারে না তারা? পারে না হলো যে আমরা রাজনীতি নিয়ে একটা শুরুতে কথা বললাম, তো পরিবহনে 3 মানে মানে বড় শক্তির একটা ঐক্য আছে। এখানে বিএনপি আছে, এখানে আওয়ামী লীগ আছে, এখানে জাতীয় পার্টি আছে, বামদলও আছে এখানে। হ্যাঁ, তো কাজেই বামদলও আছে। কাজেই সেইখানে এখন এদের বিরুদ্ধে কে দাঁড়াবে? তারা গলার মধ্যে পাড়া দিয়ে ধর্মঘট করে ফেললো। এই বেআইনি ধর্মঘট, এটা বেআইনি ধর্মঘটের শাস্তি বিধান হওয়া দরকার। এবং শাহজাহান খান সাহেব, মানে উনি রেসলিং ফেডারেশনের সভাপতি, মানে রেসলার করে কিনা জানি না, কিন্তু কথা রেসলিং আছে তার। তো উনি কি বললেন? আমরা ধর্মঘট করে নিই, এরা গাড়ি বন্ধ করে দিচ্ছে। আরে বাপরে, বাংলাদেশে কোন বাস চালকের ঘাড়ে কয়টা মাথা আছে? শাহজাহান খান সব জানে না উনি বাস ধর্মঘট করে দিচ্ছে। আবার যেদিন ভাড়াটা বাড়ায় দিল, তারই শিষ্য আনায়তুল্লাহ খান সাহেব বললেন যে আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম। তাহলে 3 দিন কি ছিল? তা আমি এটা এই কথাগুলি খুব কষ্টে বলতেছি এই কারণের জন্যে যে বাংলাদেশে পরিবহন মালিকদের, পরিবহন শ্রমিকদের, তাদের পক্ষে মন্ত্রী আছে, সাধারণ মানুষের পক্ষে কোনো মন্ত্রী নাই। সাধারণ মানুষের ভোট চায়, কিন্তু সাধারণ মানুষের পক্ষে একটা মন্ত্রী কথা বললো, একটা মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী লন্ডন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উনি তো একটা বড় কাজে গেছেন বিদেশে, মাননীয় প্রধানমন্ত্রী, জলবায়ু সম্মেলন, নানা বৈশ্বিক কাজ নিয়ে। আপনারা যারা দেশে আছেন, আপনারা কি করছেন বলেন? এতগুলি মন্ত্রী একটা বিবৃতি দিয়ে বসে থাকলেন, একটা মানবিক দুঃখ প্রকাশ করলো না যে ছাত্রদের কষ্ট হলো, সাধারণ মানুষের কষ্ট, অপরিসীম কষ্ট। এবং এটা তো হলো খালি। তার পাশাপাশি আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি দেখেন, তার পাশাপাশি যে আগামী মাস থেকে সেচ শুরু হবে কৃষকদের জন্য, তাদের অবস্থা দেখেন। এবং কৃষকরা বাড়তি সেচ দিয়ে যে ধান উৎপাদন করবে, আপনি ধানের মূল্য বাড়ায় দিতে পারবেন? বাড়ায় দিতে পারবেন।
তো বাস্তবতা হলো যে একটা অরাজকতা, এবং আমি সবসময় একটা উদাহরণ দেই, এটা বড় একটা গল্প বলি, আজকের গল্প বলবো না। সড়ক পরিবহনে কি চলতেছে যে বাংলাদেশে আমরা সাংবাদিকরা ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে কথা বলি না, যে সংসদের যে অধিবেশনে যেদিন ডিজিটাল সিকিউরিটি আইন পাশ হয়েছে ওই একই অধিবেশনে একই দিনে সড়ক পরিবহন আইন পাশ হয়েছে। আচ্ছা, ডিজিটাল সিকিউরিটি আইন তার পরদিন থেকে কার্যকর শুরু হয়ে গেছে, কতজন সাংবাদিক গ্রেপ্তার করেছে কিন্তু সড়ক পরিবহন আইন আজ পর্যন্ত কার্যকর করা যায় নাই। কারণ ওটা পাশ করার সাথে সাথেই এরা বলছে যে এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, 122, 23, 24 এর নানা কারেকশনের আটকে আছে এখন পর্যন্ত। তো আইনের প্রয়োগটা দেখেন, সংসদে আইন পাশ হয়েছে দুইটা একই দিনে, একটা কার্যকর করে ফেললেন পরদিনই। আমরা প্রত্যেক রাত্রে ভোরবার রাতে 3টার সময় ফোন আসলে আমি কোন সাংবাদিক ধরা পড়লো এটার জন্য টেনশনে থাকি, এটা নওগাঁ না গলাচিপা কোন জায়গায় ধরা পড়লো। আর সড়ক পরিবহনের কার্যকর হয়নি, কাজে লাঠি বড়, লাঠি বড়। আর লাঠি বড় না শুধুমাত্র, অ্যাকশনও বড়। আমি ওই দিনও বলছিলাম যে আমরা এখানে লম্বা লম্বা কথা বলতেছি, তো আপনি ওই পরিবহনদের মধ্যে ওদের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে যে আপনি যদি এমনি মানুষ খুন করেন তাহলে 302 ধারায় আপনাকে খুনের আসামি হবেন আপনি। আর ওরা বলে যে রাস্তায় যদি ফুটায় ফেলাই আচ্ছা, যদি ফুটায় ফেলাই তাহলে তো মার্ডার কেস হবে না, কারণ এটা এর সাথে আমাদের ফয়সালা হয়ে গেছে যে মার্ডার কেস করা যাবে না, এটা অ্যাক্সিডেন্ট। তো কাজে আমি এখন বাইরে গেলে কোন জায়গায় ফুটায় ফেলবে এবং কিচ্ছুই হবে না, কিচ্ছুই হবে না। কাজে ফুটায় ফেলানোর জন্য রাস্তায় দানব ঘুরতেছে, এবং এদের পক্ষে সরকারের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি বললো যে কি 15 টাকা ভাড়া, 5 টাকা ওয়ে বিল, 3 টাকা সিটিং চার্জ, 25 টাকা। আপনি দেখেন বাড়ছে, খালি তেলের দামের বহুত বাড়ে নাই। ওই যে পরশুদিন দেখলাম যে এক লোক বলে যে না আমারটা তেলে চলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল 999 পুলিশরা ডাকছে, পুলিশ এসে বলে যে কই তোর কই তেলের ট্যাঙ্কটা কই গাড়ির মধ্যে দেখা, বলে আমি তো তেলের ভাড়া দেবো। তা যা পুলিশ খুব সাকসেসফুলি ওইটা ছাত্র ছিল বলে পুলিশ বলে কই তেলের ট্যাঙ্ক কই, তেলের ট্যাঙ্ক নেই, সে তেলের ভাড়া নিতেছে বলে। এখন যাত্রীরা পরিবহন মানে লক্ষ্য জায়গায় যাবে নাকি তেলের ট্যাঙ্কি খুঁজবে গাড়ির মধ্যে, কেমনে হবে আমি বুঝি না কোনো। এটা বলতে থাকি আমরা, রাস্তায় খালি দোয়া করি যে ফোটায় টোটায় না ফেলে। মাসুদ খান ভাই, যে হাফ ভাড়ার যে বিষয়টি, আপনারাও শিক্ষার্থী ছিলেন, বুলুল ভাই ছিল, আমিও শিক্ষার্থী ছিলাম, আমরা কিন্তু পকেটে কার্ড রাখতাম, সেই কার্ড কিন্তু একটা হাফ ভাড়ার একটা সম্মান কিন্তু আমরা পেতাম কিন্তু সবসময়। হয়তো ম্যাক্সিমাম ছাত্র কিনা সে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতো কখনো কখনো, কিন্তু এখন এই হাফ ভাড়া না দেওয়ার এই কারণটা কি? এটি তো আমাদের একটা প্রেসিডেন্স আমরা দেখে আসছি। আমি জানি না, আমরা একসময় হাফ ভাড়া দিতাম, কিন্তু আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম তখনই দিতাম। মিরপুর থেকে আমি আসতাম মাঝে মাঝে, আমি হাফ ভাড়া দিয়ে আসতাম, কার্ড দেখে আসতাম। তারপরে দীর্ঘদিন কিন্তু আমাদের ঢাকা শহরে হাফ ভাড়ার কোনো অপশন আমি দেখিনি, ছিল না এই কারণে যে ভাড়াটা তো যারা নির্ধারণ করে বিআরটিএ, তারা তো হাফ ভাড়ার অপশন রাখেনি। বিআরটিএ এর সঙ্গে যখন মালিক পক্ষরা আলাপ করেছে তারা হাফ ভাড়ার অপশন রাখেনি। আগেই বললাম যে বিআরটিএ তো সাধারণ মানুষের প্রতিনিধি নয়, তারা তো ওদের প্রতিনিধি। ওরা যেভাবে চেয়েছে সেভাবে তারা একটা সিগনেচার করে দিয়েছে। বিআরটিএ ওই কাজটাই করে, এটা তার কিছু করে না। কাজেই ওরা যখন বলে যে হাফ ভাড়া হবে না, তখন কি হবে? তখন তারা আইনগতভাবে তারা কিন্তু ঠিকই বলছে, কারণ হাফ ভাড়ার কোনো অপশন নেই। কিন্তু কোশ্চেনটা হলো, ওই যে আমি বললাম, আপনি যে ভারটা আমার কাঁধে চাপিয়ে দিচ্ছেন সেটা বহন করার ক্ষমতা যদি আমার না থাকে, আমি কিন্তু মাঝ রাস্তায় গিয়ে ওটা ফেলে দেব, জিনিসটা কিন্তু নষ্ট হবে। তো আমার স্টুডেন্টদেরকে সেটাকে বহন করার ক্ষমতা আছে? একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, সে মিরপুর থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসে, অথবা এদিকে কোনো কলেজে পড়তে আসে, ঢাকা কলেজে পড়তে আসে, তার পেছনে তার গার্জিয়ান তার যাওয়া আসার পেছনে প্রতিদিন 200 টাকা দিতে পারবে না? তো যখন নাই তখন সে কি করবে? সে কি লেখাপড়া বন্ধ করে দিবে না তো। সে যেভাবে পারে সেভাবেই করবে। গাড়ির ড্রাইভারকে ওরা তো সংগঠিত, ওই গাড়িটাকে তো ঢাকা কলেজের সামনে দিয়ে যেতে হবে, হইচই কিন্তু বাড়বে, মানে প্রতিদিন হইচই লেগেই থাকবে। এবং এই হইচইয়ের প্রভাব কিন্তু আশেপাশের দোকান টোকান সব জায়গায় পড়বে। তো লাভটা কি হবে আমি এটা বুঝি না। এই জিনিসটা কার দেখতে হবে? সরকার বললো আমি পুলিশ দিয়ে লাঠিপেটা করবো, তো আপনি পুলিশ এখানে এনগেজ করবেন না, ওখানে আপনার ব্যয় হবে না? ব্যয় তো হবে। পুলিশ কাকে মারবে? ওখানে তার সন্তানও আছে, কারণ ওই যে কনস্টেবল সেই তো পারে না তার সন্তানকে প্রতিদিন 200 টাকা দিতে, সে কি পারে? তা আপনাকে তো বুঝতে হবে ভাই যে কার উপরে আমি চাপাচ্ছি। আপনি আইন করে দিলেন, হয়ে গেল। আপনার সব আইন সবসময় চলবে না, আপনি আইন করলে সেটা মানবে সবাই, এটা মনে করার কোনো কারণ নেই। দেখতে হবে সে আইনটা মানার মতো কিনা, মানার মতো কিনা দেখবে কে? দেখার লোক তো নাই।
এই যে এখন যে নির্বাচন কমিশনের মেয়াদ এই ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে, যারা হয়তো তৃতীয় ধাপের নির্বাচনটাও করতে পারবেন, যেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেটি শেষ করে যেতে পারবেন। তো এই নির্বাচন কমিশন নিয়ে আমরা দেখেছি একসময় শুধুমাত্র যারা বিরোধী জোটে বা বিরোধী দলে আছে তারাই কিন্তু কথা বলতো। এখন সরকারের পক্ষ থেকে অনেকেই কিন্তু বলে এটা তো সরকারের দোষ, নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে পারেনি। তো আপনার কাছে এই নুরুল হুদা কমিশনকে আপনি কিভাবে দেখছেন, যারা ফেব্রুয়ারি বা মার্চের দিকে যাদের শেষ সময় অতিবাহিত করবেন বলে মনে হয়? না, এইটা নিয়ে আর কোনো কথা বলি না। আমি বলি যে ফেব্রুয়ারি মেয়াদের শেষ হলে আপনারা তখন অনুষ্ঠান করবেন, একটা প্রশ্ন করবেন দর্শকদের, 100 নম্বরের মধ্যে কে কত নম্বর দেয়, তারপর তার অ্যাভারেজ করবেন 33 পায় কিনা। মানে এই ফুল কমিশন? হ্যাঁ, ফুল কমিশন 32 নম্বরে। কারণ আমাদের ইলেকশন কমিশন আর বিসিবি আর ক্রিকেট দলের মধ্যে মিল দেখি আমি। আমাদের ক্রিকেট দল দুবাইতে খেলে, আর এখান থেকে বিসিবি সভাপতি সাহেব করে, মানে ভালো মন্দ বিবৃতি দেয়। তাতে খেলার ফলাফল কি হলো এটা নিয়ে কারো কোনো নাই। ওইখান থেকে আবার ক্রিকেট ক্যাপ্টেন জবাব দেয় এটা, তো খেলবে কি। তা আমাদের ইলেকশন কমিশনে যে মানে 4 জনে মিলে একরকম কাজ করে, আমাদের কি বলে মাহবুব তালুকদার একটা বিবৃতি দেয়, আবার ওই 4 জন এটার জবাব দেয়। তো কাজটা কে করবে কখন আমি তো দেখতেছি না। বলে দেখেন আপনি ইলেকশনের কমিশন, লোক মারা যায়, বলে যে এটা ভোট কেন্দ্রে মারা যায় নাই, ভোট কেন্দ্রে মারা যায় নাই বলে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। শোনেন, সারা পৃথিবীতে একটা ইলেকশন কমিশনার সাহেব হইলে পরে পৃথিবী দুনিয়াতে কি হয়, একটা ভালো নির্বাচনের হলো প্রথম শর্ত হলো নির্বাচনকালীন সময়ে 3টা দায়িত্ব তার। একটা হলো যে এলাকায় নির্বাচন হয় সেই এলাকার পুরো আইনগত ক্ষমতা তার, শুধুমাত্র ভোট কেন্দ্র না, ওই এলাকায় পুরো এলাকায় নির্বাচনের পূর্ব নির্বাচন কোনো সংঘর্ষ যাতে না হয় এটা নিশ্চিত করার দায়িত্ব তার। নির্বাচনের দিনে সবাই যাতে ভোট দিতে আসতে পারে এবং নির্বিঘ্নে বাড়ি, এটা তার দায়িত্ব। এবং নির্বাচনের পরে কোনো যাতে গোলযোগ না হয়, এই 3টা বেসিক দায়িত্ব যদি পালন না করতে পারে, এটা নির্বাচন কমিশনে না। এবং এই তিনটা জায়গায় যদি আপনি A+ না পান, তাহলে এটা নির্বাচনই হবে না। আমাদের প্রধান নির্বাচন কমিশনার তো বলেছেন যে ভোটার আনার দায়িত্ব তার না, এটা তার ফেলিওর। এখন একটা স্কুলে হেডমাস্টার বানাই দিলেন, হেডমাস্টার বলেছে ছাত্র নাই আমার। এই জন্য তো প্রাইমারি স্কুলে বলা আছে কমান্ড এরিয়া আছে, ছাত্রদেরকে বলা যে এই দিস ইজ ইয়োর কমান্ড এরিয়া, এই কমান্ড এরিয়াতে কোনো ছেলে মেয়ে বাড়িতে বসে থাকতে পারবে না, তাদেরকে স্কুল আনতে হবে প্রাইমারি স্কুলে। আমি গ্রামে একটা প্রাইমারি স্কুল চালাই, আমি এটা চেয়ারম্যান। তারপরে আমার টিচারদের দায়িত্ব হচ্ছে আমার কমান্ড এরিয়া থেকে কোনো ছেলে মেয়ে বাড়িতে বসে থাকতে পারবে না, তাহলে ওর ওই স্কুলও থাকবে না, ওই মাস্টারের চাকরিও থাকবে না। বলে তুই ছাত্রী যদি না আসে, কারণ আমি যদি বলি যে না আমরা একটা বিল্ডিং বানাইছি, ছাত্ররা তো গভর্নমেন্ট টিচার দিচ্ছে, ছাত্ররা আসে না, আমরা কী করবো? এটা হলো না। ওই জন্য বলা আছে যে মানে যে দিস ইজ ইউর কমান্ড এরিয়া, মানে আরেকটা স্কুল, 2টা স্কুলের মধ্যে একটা ফাঁক থাকে, এই কমান্ড এরিয়ার মধ্যে সমস্ত ছেলে মেয়েকে তোমার স্কুলে হিসাব করে ওরা, যে মানে বাড়ি বাড়ি গিয়ে যে কয়টা ছেলে ওই যে জন্ম নিবন্ধন টিবন্ধন আছে আজকাল বের করে ফেলে, বলে যে আমার 145 জন আছে, বলে যে না আরও 5 জন বাকি আছে, আনো এটা। তো ইলেকশন কমিশনেরও দায়, এবং ইলেকশন কমিশন তো জোর করে আনতে পারবে না, উনি যে মাইন্ডসেট থেকে বলছে তার। কিন্তু এটা হলো ইলেকশনের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কেন মানুষ? হ্যাঁ, মানে আপনার বাচ্চারা স্কুলে আসবে, যখন বাচ্চাদের পড়াশোনা হবে, খেলাধুলার জায়গা থাকবে, ইট শুড বি এ কমফোর্টেবল জোন। এখন বাড়িতে দেখে যে যদি দেখে যে বাসা থেকে বের হলে আমি মরবো, এবং ইলেকশন কমিশন এইবারে মানে ইউনিয়ন পরিষদের নির্বাচনে পক্ষ তো 3টা, একটা হলো আওয়ামী পক্ষ নৌকা মার্কা, আর হলো বিদ্রোহী আওয়ামী, এটা আওয়ামী লীগ কিন্তু বিদ্রোহী, আর হলো স্বতন্ত্র আওয়ামী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে কোথাও কোথাও বিএনপি ঢুকছে, মানে স্বতন্ত্র মধ্যে ঢুকছে অথবা বিদ্রোহের মধ্যে ঢুকছে, কিন্তু মূল দল কিন্তু একটাই, মানে হচ্ছে আওয়ামী লীগ নৌকা মার্কা, আরেকটা হলো বিদ্রোহী আওয়ামী লীগ, আরেকটা হলো স্বতন্ত্র আওয়ামী লীগ। আচ্ছা, এই সবগুলি আওয়ামী লীগের, কিন্তু যেগুলি মরতেছে এগুলি আওয়ামী লীগের, আর যেগুলি মারতেছে এগুলি আওয়ামী লীগের। মারার পরে আপনি যদি গত 7 দিনের যে হারে বহিষ্কার হইতেছে, আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে থাকে কিনা আল্লাহ জানে। বহিষ্কার পাবনায় 22 জন, ওই জায়গায় 30 জন, ওই জায়গায় 32 জন, সমানে বহিষ্কার চলতেছে। এবং এটা কারা বহিষ্কার করতেছে, কবে আবার এটা ফেরত আসবে আল্লাহ জানে। এই হারে যদি ধরেন ওই এলাকায় তো আওয়ামী লীগ থাকার দরকার নাই। আরেকটা হলো খুব নির্বাচনী প্রক্রিয়া, একটা হলো নির্বাচন কমিশন তো বললেন আপনি, আরেকটা হলো যে নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া, যেমন ধরেন গত জাতীয় নির্বাচনের সময় বিএনপি সম্পর্কে বলা হয়েছে যে তারেক জিয়া লন্ডনে বসে মনোনয়ন বাণিজ্য করছে, কিন্তু এইবার আপনি 2টা, একটা হলো যে তৃণমূল থেকে আসলেই যে ঠিক হয় তাও ঠিক হয় না, আবার তৃণমূলের বাদ দিয়ে যেটা হয় সেটা তো ভয়াবহ। তৃণমূল থেকে আসলে যে ঠিক হয় না তার প্রমাণ কি? নাসিরনগর থেকে 2টা আসলো, নমিনেশন দিয়ে দিল দলীয় সভানেত্রীর সিগনেচারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিগনেচারে। পরে দেখা গেল যে নাসিরনগরে সাম্প্রদায়িক, তাহলে এটা কেমনি তৃণমূল থেকে আসলো তো না, স্বপ্নের মানে কি বলে থানা উপজেলা এখানে নির্বাচন বোর্ড পর্যন্ত চলে আসলো। হাও
আপনি এতদিন দেখলেন না, পরে যখন আলোচনা শুরু বাদ দিলেন। এটা হলো একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো যে ওই যে কি বলে মাগুরা ওইদিকে কোন জায়গায় কালকিনি টালকিনি, ওইখানে তৃণমূল আওয়ামী লীগ বলছে যে আমরা ঠিকই দিছিলাম। এটা প্রভাবশালী নেতাদের মনোনয়ন বাণিজ্যের কারণে এটা পরে উল্টে গেছে। তখন কেমনে ঠিক করবে, এটা দলের দায়িত্ব। কাজে নির্বাচনটা ভালো করার দায়িত্ব এককভাবে নির্বাচন কমিশন না, দলগুলিরও দায়িত্ব আছে। আপনি যদি জেনুইন ক্যান্ডিডেট না দেন এবং তাদের সংঘাত সংঘর্ষ হলে যদি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তারা তাদের যে আমার মারপিট তো চলতেই আছে, অসুবিধা কী আছে? তো কাজে আমার মনে হয় যে সব মিলিয়ে একটা ডেটোরিয়েট হয়েছে। আর এই নির্বাচন কমিশন নিয়ে আর 1-2 মাস আলোচনার দরকার নেই। এটা ফেব্রুয়ারি মাসে এটা জরিপ করেন যে 100 নম্বরের মধ্যে কে কত নম্বর দিবেন, বাস। তখন 33 পেলে পাস আর 33 না পেলে ফেল। জি, ফেব্রুয়ারি মাসে আমরা এই অনুষ্ঠানে দেখি আপনাকে যুক্ত করার চেষ্টা করবো, দেখি কে কত আমি খুব নম্বর আগ্রহী। আগ্রহী আছে। আমি মাসুদ কামাল ভাই, আমি কিছু ডাটা নিয়ে আসছি, সেখানে দেখতে পাচ্ছি যে প্রথম ধাপে নিহত হয়েছে 5 জন, সরকারি হিসাব 28 জন, দ্বিতীয় ধাপে এরকম মারা যাওয়ার কথা যেটি বললেন মরছেই। 253 জন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা, এবং 3টি পক্ষই বলুল ভাই বললেন। এবং নির্বাচন কমিশন কিন্তু সেখানে ভালো ভোট হচ্ছে বলে কিন্তু বলেছেন। নির্বাচন কমিশনের যিনি সচিব থাকেন তিনি কিন্তু বলেছেন ভোট নিয়ে তার কোনো রকম কোনো ইয়ে নাই, এরকম টুকটাক হয় বলে বলেছেন। তো আসলে এই যে আমাদের নির্বাচন কমিশন, এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, যারা এই নির্বাচন নিয়ে কাজ করেন তারা কিন্তু ইউনিয়ন পরিষদটাকে প্রতীকের বাইরে রাখবার জন্য বলেছিলেন। এখন বাংলাদেশের কয়েকটা জেলায় কিন্তু আওয়ামী লীগ থেকে কিন্তু প্রতীক ছাড়া সেখানে নির্বাচনের জন্য রাখা হয়েছে, মনোনয়ন রাখা হয়েছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও নির্বাচন কমিশনের ভূমিকাটাকে আপনি কীভাবে পর্যবেক্ষণ করছেন? দেখেন, 253 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে না, এটা নিয়ে প্রথমত মানে আমরা কিন্তু হতাশ হতে পারতাম, কিন্তু আমি এখন একটু খুশি। খুশি এই কারণে, যা হোক এই জায়গাগুলোতে মারামারি হাত থেকে পাচ্ছি, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, কোনো মারামারি হয় নাই। কারণ ওই মারামারি হলে কিন্তু আওয়ামী লীগের লোকে মরতো। আমি একটা ঘটনা বলি আপনাকে, পিরোজপুরের একটা ঘটনা। পিরোজপুরে ওখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, সে ওখানকার কলেজের ভিপি ছিল, সে এখন এই নগর যুবলীগের সাধারণ সম্পাদক। এই ছেলে এই ইউনিয়ন পরিষদ, তার এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গুলি খেয়েছে। গুলি খেয়ে কয়েকদিন হাসপাতালে থেকে মারা গেল। এই ছেলেটা, তার পিতা মাতার এক ছেলে এক মেয়ে, তার বাবা থাকে আমেরিকাতে, তার মা প্যারালাইজড। আচ্ছা, সে একমাত্র ছেলে, সে সংসারটা দেখে, বোনটার বিয়ে হয়ে গেছে। এই ছেলে যে মারা গেল, সে কিন্তু চেয়ারম্যান ক্যান্ডিডেট না, তার একজন ক্যান্ডিডেটের পক্ষে সে মিছিল করতে গেছিল, গুলি খেয়েছে। কার কাছ থেকে গুলি খেয়েছে? আরেকজন আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট, তার এখন তো গুলিটা আসছে। এখন একদম তো জিতলো, সে মারা যাওয়ার পরে এই গুলিকে কেন্দ্র করে তার সে যে প্রার্থীর পক্ষে ছিল সে জিতছে ইলেকশনে, কিন্তু একজন জিতছে একজন হারছে, সবই ঠিক আছে। এই ফ্যামিলিটার কি হলো? এই ফ্যামিলিটার ছেলেটাকে আওয়ামী লীগের একজনের কাছ থেকে গুলি খাওয়ার কথা ছিল। তো এরকম ঘটনা কিন্তু আমি একটা ঘটনা জানি বলে বললাম, ঘরে ঘরে কিন্তু একই ঘটনা। আওয়ামী লীগকে মারছে। কেন মারছে? সে জানে না কে কেন, সে যে মরছে সে জানে না সে কেন মরছে, সে মরে যাচ্ছে। আর এখানে ইলেকশন কমিশনার বসে বলে কি, আমি মানুষের বাড়ি বাড়ি কি পাহারা পাঠাবো? আরে কোনো ইলেকশন কমিশনার কি মানুষের বাড়ি বাড়ি পাহারা পাঠায়? পৃথিবীর কোথাও পাঠায়? এই বাংলাদেশে কখনো পাঠানো হয়েছিল? উনি কি বলেন যে আমি কি মানুষকে বাড়ি থেকে ডেকে আনবো? আপনি ডেকে আনবেন না। আপনি এক জায়গায় দাওয়াত খাইতে যান, ধরেন এক বাড়িতে দাওয়াত খেতে গেছেন, খাইতে যেয়ে দেখেন যে আপনার প্লেট কিছু নাই, আপনি কিন্তু ক্ষুধা নিয়ে গেছেন, প্লেট কিছু নাই, একটা গিফট নিয়ে গেছেন, গিফট যে আপনার হাত থেকে কে ছিনতাই করে নিয়ে গেলো আপনি টেরই পাচ্ছেন না, ওখানে আবার দাওয়াত হচ্ছে, আপনি যাবেন? ভাই হিসাব তো সিম্পল, হিসাব তো সিম্পল। তো ওখানে তো আপনি আর দাওয়াতে যাবেন না। তো উনি এখন দাওয়াত দিয়ে লোক আনতে পারছেন না, এখন উনি এমন সুন্দরকে ম্যানেজ করেন যে মানুষ আর আগ্রহ বোধ করে না। দোষটা কি মানুষের না উনার? উনি তো পারেন নাই। এই যে বুলু ভাই বললেন না যে 33 পায় কিনা, আরে 33 ও শূন্য পাওয়ার যোগ্য কিনা এটা বলেন না। ও কি শূন্য পাওয়ার যোগ্য এই লোক? তাহলে আমি তো এই লোককে প্রধান পরীক্ষক আর আপনাকে এক্সটার্নাল রাখা হবে। এক্সটার্নাল না, শুনেন, আমরাই পরীক্ষক, কারণ ভোট তো আমরাই দিতে যাই। উনার যে ম্যানেজমেন্ট এবং উনার যে কথাবার্তা, এই লোকটাকে একসময় ওএসডি হয়েছিল। আমার কেন যেন মনে হয় এটা যোগ্য কাজ হয়েছিল ওনার প্রতি। উনি ওএসডি হওয়ার যোগ্য, মানে সরকারি চাকরি থাকতে তখন ওএসডি হয়েছিল। উনি ওএসডি হয়েছিলেন একবার, ওই ওএসডি হওয়াটাই ছিল ওনার জন্য যোগ্যতা। ওএসডি হয়েছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, অতএব ওনাকে এনে
সিইসি বানানো হয়েছে। আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে কেন রে ভাই এরকম বুড়া এবং মেরুদণ্ডহীন অবসরপ্রাপ্ত লোককে আনতে হবে? ভাই প্রাকৃতিক নিয়মেই যখন একটা লোক অবসরে যায়, কেন যায়? তার স্বাভাবিক কাজকর্ম করার যোগ্যতা কমে গেছে বলে যায়। তো তাকে এটা টুকাই আইনে নিয়ে এখানে বসাইতে হবে কেন এত গুরুত্বপূর্ণ পদে? কেন আমাদের এখানে কি যারা নাকি অ্যাক্টিভ এখন ইয়ে আছে, বয়স যাদের কম আছে, যারা নাকি কাজ করতে পারে, পরিশ্রম করতে পারে, মুক্ত চিন্তা করতে পারে, এদেরকে নিয়ে আসেন। বুড়া হয়েছে আল্লাহ বিল্লাহ করুক না, থাকুক, অসুবিধাটা কি আছে? তো আমি বুঝি না, এই যেমন যে লোক আনছে খুঁজে খুঁজে নিয়ে আসছে, বসাই দিচ্ছে, তারা তাই করতেছে। তো সবকিছুই কিন্তু এই যে পরীক্ষা বলেন না, পরীক্ষা কিন্তু মানুষের মধ্যে অলরেডি রেজাল্ট হয়ে গেছে। জি, ধন্যবাদ জানাচ্ছি মঞ্জুর হাসান বুলবুল আপনাকে এবং মাসুদ কামাল। প্রিয় দর্শক, আমরা শেষে আলোচনাটা করছিলাম নির্বাচন কমিশন নিয়ে। আগামী ফেব্রুয়ারি বা মার্চে নতুন নির্বাচন কমিশন হতে যাচ্ছে। আমরা আশা করব এই ধরনের সমালোচনা যাতে কোনো নির্বাচন কমিশনকে নিয়ে না হয়, যাতে একটা গ্রহণযোগ্য, সকলের কাছে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা পাই, সে প্রত্যাশা করে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান মুক্তমত এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।